বংশগতির যে ম্যাটেরিয়ালসগুলো আছে, র ম্যাটেরিয়ালসগুলো, সেগুলো সে ধারণ করে, বহন করে। এখন তুমি বলতে পারো বংশগতির উপাদান তো সে নিজেও একটা। আরএনএ আছে না, প্রোটিন আছে না, অ্যামাইনো অ্যাসিড আছে না, জেনেটিক কোড আছে না, আসেনি, জিন আসেনি, জিনোম সিকোয়েন্সিং আসেনি, অবশ্যই আছে। সেন্ট্রাল ডগমা জানতে হবে তোমাকে। আবার এটা কি ভাই রিং, তাই না? তো রিং এর 1 নম্বর কার্বন যদি ওটা নিচে থাকে, ওএইচ নিচে থাকে, তাহলে কি বলবো? আলফা। আর যদি 1 নং কার্বনের রিং স্ট্রাকচারে 1 নং কার্বনের ওএইচটা যদি উপরে থাকে, তাহলে আমরা কি বলবো? বিটা। কেন বলা হয়, কি কারণে বলা হয়, এটা জানতে হলে তোমাকে অবশ্যই চোখ রাখতে হবে ওমেগার পর্দায়। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। বংশগতিতে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকসটা, সেটা হচ্ছে ডিএনএ। তো ডিএনএ মানে হচ্ছে ঢাকায় নারীর অ্যাকশন, ব্যাপারটা তা না। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা কি, বা কিভাবে হচ্ছে, বা কেমন করে আসতেছে, সো এটা জানতে হলে চোখ রাখো ওমেগা পর্দায়। ওকে, সো আমি কিন্তু বলেছিলাম যে তুমি যখন বিয়ে করবা, তো বিয়ের পরে অবশ্য তো তোমার বিপরীত লিঙ্গের সাথে বিয়ে হবে, রাইট? তো বিয়ে হওয়ার পরে যখন কিছু একটা হবে, জেনারেশন, তাই তো? তো ওই জেনারেশনের সাথে তোমার চেহারাটা, তোমার ছেলে বা তোমার মেয়ের চেহারাটা মিল নাই। এটা অস্বাভাবিকের কিছু না। সো মিল কেন নাই? তাহলে বংশ পরম্পরায় সে, মনে করো তোমার যে ছোট ভাই, তার সাথে বৈশিষ্ট্য মিলে গেল। তো তোমার ছোট ভাইয়ের সাথে তোমার বৈশিষ্ট্য মিলে গেছে কার? তোমার বাচ্চা। তার মানে তোমার ওই বাচ্চাটা কিন্তু ছোট ভাইয়ের না। এখন ব্যাপারটা তাহলে কি? এই ব্যাপারটা তুমি যদি জানতে চাও যে আমার ছেলের বৈশিষ্ট্য মানে আমার ছোট ভাইয়ের সাথে মিলে গেল, আমি ছিলাম দেশের বাহিরে, তাহলে আমার ছোট ভাইয়ের সাথে মিলে গেল কেন? হ্যাঁ, পুরো বাচ্চাটা, পুরো চেহারাটা, পুরো বৈশিষ্ট্যটা ছোট ভাইয়ের সাথে মিলে গেল। ছোট ভাইয়ের সাথে আসলে কিছুই হয় না। তাহলে হলোটা কি? এই হলোটা কি, এটা জানতে হলে তোমাকে ক্লাসটা দেখতে হবে। তো যদি আমি পুরোটাই ক্লাসে বোঝাতে পারবো না, আমি আজকে পড়াবো ডিএনএ কি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সাথেই থাকো। ডিএনএ হচ্ছে সজীব কোষে অবস্থিত। সজীব মানে লিভিং সেল যেগুলো আছে, সজীব কোষে অবস্থিত, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, মানে সেলফ ডিভিশন হতে হবে, এবং পরিবৃত্তিতে সক্ষম। পরিবৃত্তি মানে হচ্ছে মিউটেশনে সক্ষম। এখন তুমি বলতে পারো স্যার, বুঝলাম যে সজীব কোষে অবস্থিত, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, হ্যাঁ, পরিবৃত্তি মানে মিউটেশনে সক্ষম। কি ওয়ার্ডটা কি ভাই বলো তো? মিউটেশন। এই মিউটেশনে সক্ষম। মিউটেশন মানে হচ্ছে যখন পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর মিলনে জাইগোট হয়, জাইগোট থেকে যখন ভ্রূণ হয়, তখন ওখানে জিনের মধ্যে একটা সংঘর্ষ ঘটে, যে পিতা এবং মাতা কার বৈশিষ্ট্য ওই ভ্রূণ দেহে প্রকাশিত হবে। সে সময় যে একটা আকস্মিক পরিবর্তন হয়, সেটাকে আমরা কি বলি? মিউটেশন মানে পরিবৃত্তি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, ডিএনএ হচ্ছে সজীব কোষে অবস্থিত। কোন কোষে বলো তো ভাইয়া? দেখো তো আমি কি বলছি, এই যে সজীব, হ্যাঁ, সজীব মানে লিভিং কোষ হতে হবে, সজীব কোষ। ঠিক আছে, সজীব কোষে অবস্থিত, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, দেখো স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। তারপর কি বলছি ভাইয়া? মিউটেশন মানে পরিবৃত্তিতে সক্ষম। মিউটেশনে সক্ষম মানে পরিবৃত্তিতে সক্ষম। বংশগতির ধারক ও বাহক। কি বলছি ভাইয়া? বংশগতির, দেখো এখানে দুইটা ওয়ার্ড আছে, বংশগতির ধারক ও বাহক। মানে সে বংশগতির সকল উপাদান সে ধারণ করবে, পাশাপাশি সে বহন করবে। এমন একটা রাসায়নিক বস্তু বা এমন একটা রাসায়নিক উপাদানকেই আমরা কি বলে থাকি? এই রাসায়নিক বস্তুটাকে আমরা বলে থাকি ডিএনএ। ওকে, সো এই ডিএনএ তুমি যদি জানতে চাও ডিএনএ কত সালে আবিষ্কার হয়েছে, বা ডিএনএ রাসায়নিক গঠনগুলো কি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে সজীব কোষে অবস্থিত। কোন কোষে অবস্থিত ভাইয়া? ডিএনএ হচ্ছে সজীব কোষে অবস্থিত। এই যে সজীব, ওকে, একবারে ফ্রেশ বা লিভিং সেল যেটাকে বলা হয়, সজীব কোষে অবস্থিত, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। স্ববিভাজন মানে নিজে নিজে বিভাজিত হতে পারবে, হ্যাঁ, মানে যেটাকে আমরা বলি রেপ্লিকেশন। ওকে, রেপ্লিকেশন আমি এখানে কিন্তু লিখে রাখলাম রেপ্লিকেশন। ঠিক আছে, রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি বলতো ভাই? হ্যাঁ, অনুলিপন। ঠিক আছে, সে নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তারপরে কি লিখছে এখানে? মিউটেশন। মিউটেশনে সক্ষম, মিউটেশনে সক্ষম, এবং সে বংশগতির কি ভাইয়া? বংশগতির ধারক ও বাহক। সে বংশগতির যে ম্যাটেরিয়ালসগুলো আছে, র ম্যাটেরিয়ালসগুলো, সেগুলো সে ধারণ করে, বহন করে। এখন তুমি বলতে পারো বংশগতির উপাদান তো সে নিজেও একটা। আরএনএ আছে না, প্রোটিন আছে না, অ্যামাইনো অ্যাসিড আছে না, জেনেটিক কোড আছে না, আসেনি, জিন আসেনি, জিনোম সিকোয়েন্সিং আসেনি, অবশ্যই আছে। সেন্ট্রাল ডগমা জানতে হবে তোমাকে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে তথ্যগুলো তুমি এখানে জানলা স্টেপ বাই স্টেপ, যে ডিএনএ কি, বা ডিএনএ বলতে আমরা আসলে কি বুঝি, অথবা ডিএনএর যে ডেফিনেশনটা, সংজ্ঞাটা,
এই ব্যাপারটা তুমি জানতে হলে আমি মনে করি আমার এই লেকচারটা তোমার জন্য অনেক বেশি উপকৃত হবা। এবং এখানে তুমি যে ওয়ার্ড মিনিংগুলো দেখতেছো ভাইয়া, যে সজীব কোষ মানে সজীব কোষ ছাড়া তুমি ডিএনএ পাবাই না। আর স্ববিভাজন বলতে এখানে আমি বলছি অনুলিপন মানে রেপ্লিকেশন, সে নিজে নিজে কি হতে পারে, অনুরূপ বা প্রতিরূপ তৈরি করতে পারে। আবার হচ্ছে কি মিউটেশন অ্যান্ড সে বংশগতির ধারক এবং বাহক, এই বিশেষ যে অঙ্গাণুটা সেটাকে আমরা বলি কি ভাইয়া, ডিএনএ বলি। কি বলি? ডিএনএ বলি। ওকে, সো এই ডিএনএ সম্পর্কে তোমার যদি আরো জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, ঠিক আছে? কমেন্ট মাস্ট বি করতে হবে। সো ভাই এই হচ্ছে আমাদের ডিএনএ ডেফিনেশনটা, ঠিক আছে? তো ডিএনএ কে আবিষ্কার করছেন বা কি, যেমন ধরো আমরা ওয়াটসন এবং ক্রিকের কাছে যেতে চাই। এখন তুমি যদি বলো স্যার ডিএনএ আসলে আসলো কিভাবে, দেখো আমি যদি সেটার ব্যাখ্যা তোমাকে দেই তাহলে তুমি আসলে অবাক হবা। এমিল ফিশার একজন সায়েন্টিস্ট ছিলেন এবং সেনাবাহিনীদের একজন ডাক্তার ছিলেন। এমিল ফিশার না, আরেকজন ডাক্তার। এমিল ফিশার একজন মানে বায়োকেমিস্ট ছিলেন। সো একজন সেনাবাহিনী আক্রান্ত হলেন, বুঝছেন, মানে কোনো কারণে তার ওখানে মানে গুলি বা বুলেট এসে বিঁধলো, সে তেমন একটা যত্ন নেয় নাই। তো সেখানে পুঁজ হয়, এই পুঁজের ভিতরে এক ধরনের রাসায়নিক উপাদানের সন্ধান পান। কথাটা বুঝো, রাসায়নিক উপাদানের কি পাইছেন, সন্ধান পাইছেন। তো এভাবে আসছে একটা ওয়ার্ড নিউক্লিন, নিউক্লিন থেকে আসছে নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড যে এটা কি এমনি এমনি চলে আসছে না, ওই নিউক্লিনের মধ্যে, নিউক্লিন এর মধ্যে প্রোটিনের সন্ধান পাইছেন। ওই প্রোটিনের মধ্যে আবার পেয়েছেন, মানে নিউক্লিন যেটা সেখানে প্রোটিন পাইছেন, প্রোটিনের পরপর আবার ওই বস্তুর মধ্যে অ্যাসিডের সন্ধান পান, তখন এর নাম কি হয়েছে, নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিড কয় ধরনের, দুই ধরনের, একটা ডিএনএ আর একটা কি আরএনএ। তো তোমরা এখানে ডিএনএটা দেখলা, আমি চেষ্টা করছি ওয়ার্ডগুলো বোঝানোর জন্য। তো মাই স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের ডিএনএ কি বা কাকে বলে, ডিএনএর আদ্যপান্ত ব্যাপারগুলো জানতে হলে আমাদের পরের স্লাইডে যেতে হবে। তো আমরা এখন দেখব যে পরবর্তী যে স্লাইডটা আছে। তো মাই স্টুডেন্টস, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে তোমার ডিএনএ এর গাঠনিক উপাদান। ডিএনএ এর কি উপাদান, গাঠনিক উপাদান। হ্যাঁ, এটা তোমাকে ভালোভাবে দেখতে হবে। ডিএনএ এর দেখো এই যে গাঠনিক, কি বলছি, ডিএনএ এর গাঠনিক উপাদান, ঠিক আছে? ডিএনএ এর গাঠনিক উপাদান। হ্যাঁ, তো ডিএনএ এর গাঠনিক উপাদানগুলো কি কি দেখো তো ভাই। ডিএনএ এর কি বলছি, গাঠনিক উপাদান। ওকে, তো ডিএনএ আসলে কি দ্বারা তৈরি হয়, প্রথমে আসলে আপনার ডিএনএ তৈরি হয়, দেখো এই যে 5 কার্বন, কি বলছি এটা, 5 কার্বন, এই 5 কার্বন বিশিষ্ট, এই 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, কি বলছে এটা, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। মনে পড়ে 5 কার্বন বিশিষ্ট কি বলছে এটা, পেন্টোজ সুগার। আচ্ছা মুছে দিই। 5 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, যে 5 কার্বন বিশিষ্ট, হ্যাঁ, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার বা শর্করা বলা যায়। হ্যাঁ, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা। ডিএনএ গঠনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো তুমি এখন জানতে চাও যে স্যার 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করাটা দেখতে কেমন। দেখো 5 কার্বন, 5 কার্বন বলতে বোঝানো হচ্ছে এখানে দেখো 1 2 3 4, এটা কত, 5, ঠিক আছে? 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা মাস্ট। ওকে, তো আমি যদি এটাকে একটু এভাবে লিখি, আবার এখানে তুমি দিতে পারো এটা, ঠিক আছে? সো আর এখানে কি দিব আমরা, CH2OH। তো মাই স্টুডেন্টস, তুমি যদি এখন বলো যে স্যার এটা তো 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, তাই না? এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট কি, এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা। এখন তুমি একটা জিনিস শুনলে অবাক হবা, কি জানো? আমি এই যে 2 নাম্বার কার্বন আছে না, দেখো তো এই 2 নাম্বার কার্বনটা মুছে দিলাম, ভালো লাগছে কথা বুঝছো? 2 নাম্বার কার্বনটা কি করলাম, মুছে দিলাম। কেন মুছে জানো? দেখো, যেহেতু আমার এখানে কি বলছে যে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, ঠিক আছে? এটা আবার দুইটা রকমের হয়, একটা হচ্ছে ডিএনএ এর জন্য একরকম, আর এটা কি আরএনএ এর জন্য কি হবে, আরেক রকম হবে। কথাটা বুঝো। স্যার কেমনে বুঝবো? দুইটাতে কি 5 কার্বন? জি ম্যাডাম, দুইটাতে 5 কার্বন। জি ভাইয়া, দুইটাতেই 5 কার্বন। জি স্যার, দুইটাতেই কি 5 কার্বন, ফিক্সড। তাহলে ডিএনএ আরএনএ এই দুইটা তফাৎ কেন হলো? দেখো ভাই, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, হ্যাঁ, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা যখন সে ডিএনএ তে থাকবে তখন তার এই কার্বনে, লক্ষ্য করো এখানে এই কার্বনটাতে, দেখো এই কার্বনটাতে শুধু এইচ থাকবে। কি থাকবে? শুধু এইচ। এখানে শুধু কি থাকবে? 2 নাম্বার কার্বনে এইচ থাকবে। ডিঅক্সি মানে উইথাউট অক্সিজেন, কয় নাম্বারে? 2 নাম্বার কার্বন। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ভাইয়া তুমি এই ডিএনএ এর ফুল যে পূর্ণরূপটা আছে, স্পেলিংটা ভালো করে দেখো।
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, মানে 2 নাম্বার কার্বন হচ্ছে উইদাউট অক্সিজেন, কোনো অক্সিজেন থাকবে না, কথা বুঝছো? তাহলে এটা কি হবে, ডিএনএ থাকবে। আর তুমি যদি বলো যে ভাইয়া আমি 2 নাম্বার কার্বনের এখানে অক্সিজেন দিতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে, আরএনএ। কথা কি বুঝছো ভাইয়া? তাহলে ডিএনএর ক্ষেত্রে তুমি কি লিখবা বলো তো? 2 নং কার্বনে, এই দেখো 2 নং কি বলছি, 2 নং কার্বনে এইচ থাকবে, দুই পাশে কি থাকবে, এইচ। আর আরএনএর ক্ষেত্রে 2 নং কার্বনের এক পাশে এইচ, আরেক পাশে কি থাকতে হবে, ওএইচ থাকবে। কথাই ক্লিয়ার ভাইয়া? যদি ওএইচ থাকে তাহলে হয়ে যাবে কি, আরএনএ, আর যদি শুধু এইচ থাকে তাহলে হবে কি, ডিএনএ। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করার চেইন কাঠামো। বাট তুমি যদি এটাকে এভাবে ড্রয়িং করো, যদি তোমরা এখন এই বিষয়টা, অনেকে বলে স্যার আমি তো এভাবে পরীক্ষা দিব না, তুই দিস না ভাই, বাট তুই শিখ। দেখো এটা কয় নাম্বার কার্বন, 1 নাম্বার, এটা কয় নাম্বার 2, এটা কয় নাম্বার 3, এটা কয় নাম্বার 4, এটা কয় নাম্বার 5। কথা বুঝছো? এটা কয় নাম্বার 5। তাহলে 1 নং কার্বনের আমি এখানে ধরে দিলাম এইচ, মনে করো এইচ, আর এটা দিলাম কি, ওএইচ, এইচ, আর এটা দিলাম কি, ওএইচ। বা তুমি যদি এই 1 নং কার্বনের, এই লক্ষ্য করো বাচ্চারা, এই 1 নং কার্বনের, এটা কি 1 নং না, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, কয় নাম্বার, 1 নম্বর। এই 1 নম্বর কার্বনে যদি ভাইয়া ওএইচটা নিচে থাকে তাহলে এটা কি বলবো, আলফা। কি বলবো আমরা, আলফা। এবার আসুন 2 নম্বর কার্বন, এখানেও এইচ, এখানেও কি এইচ, আর এখানে আসো ওএইচ, তো এখানে আমরা ওএইচ দিলাম, কথার কথা, এখানে কি দিব, ওএইচ দিলাম, ঠিক আছে? তাহলে ভাইয়া আমি যদি এখানে ওএইচ দিই তাহলে কিন্তু হবে না। কেন হবে না, যে একটু তোমরা দেখো, একটু তোমরা দেখতে হবে কিরকম, লুক এট, দেখো বাচ্চারা, যে আমি যদি এই জায়গাটাতে এইচ দেই তাহলে আমার এই 4 নাম্বার কার্বন, 1 2 3 4, এই 4 নাম্বার কার্বনে এইচ দিলাম, 4 নাম্বার কার্বনে কি ওএইচ আরেকটা আছে না, হ্যাঁ এইচ তো আসলো, ওএইচ আছে না, এই ওএইচ রেড হলো এ, এটা কি সরি ওএইচ রেড হচ্ছে কি ও, ও এটা কি ও। তাহলে ভাই এই এইচ গেল কই? তুমি কি একটা জিনিস দেখছো, 1 নাম্বার কার্বনে কিন্তু আমার কে ছিল, সিএইচও, এটা কি সি না, এটা কি এইচ, এটা কি ও না, মিশিনি, সিএইচও, সিএইচও। তাহলে এই এইচটা কোথেকে আসলো রে ভাই, এই এইচটা আসছে এই যেটা 4 নাম্বার কার্বনের যে ওএইচ, 1 2 3 4, এই 4 নাম্বার কার্বন এটা হলো এইচ, তাহলে ওএইচটা কই, ওএইচ এর হলো ও, আর এ হলো এইচ। তার মানে হচ্ছে 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের সাথে একটা বন্ড, মানে অক্সাইড বন্ড বা গ্লাইকোসাইডিক বন্ড যেটাকে বলি আমরা, এটা তৈরি হয়ে যায় এখানে। এই কারণে চেইন কাঠামোটা হয়ে যায় কি, রিং। কি হয়ে গেল, এটা রিং। তার মানে ভাইয়া ডিএনএ এর গঠনে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করার ডিএনএ তে দেখবা 2 নাম্বার কার্বনে দুইটা কি থাকবে, এইচ থাকবে, কোনো অক্সিজেন থাকবে না। এবং এটা হলো চেইন কাঠামো, এটা হলো কি রিং কাঠামো। তুমি মনে রাখবা ডিএনএ এর গঠনে চেইন কাঠামো কোনো কাজে লাগবে না, লাগবে কোনটা, লাগবে কোনটা বলো তো, লাগবে সবসময় রিং কাঠামোটা। তাহলে ভাই এটা হচ্ছে তোমার 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা। ওকে, তাহলে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করার আরেকটা বিষয় তোমাকে আমি বলি, সেটা হচ্ছে তুমি যখন চেইন কাঠামোতে আসবা, কোথায়, চেইন কাঠামোর, ভাই এটা তো 1 নাম্বার কার্বন, এটা কত 1, এটা কত 2, এটা কত 3, এটা কত 4। এই 4 নাম্বার কার্বনে দেখো এই ওএইচটা যদি ডাইন দিকে থাকে এটা বলে ডি শর্করা, কি বলা হয়, ডি। চেইন কাঠামোর 4 নং কার্বনের ওএইচ যদি ডান পাশে থাকে তাহলে এটা কি বলবো আমরা, ডি শর্করা, ডি শর্করা। এখন তুমি যদি স্যার ডি মানে কি, ডি মানে হচ্ছে এই দেখো, ডি মানে হচ্ছে ডেক্সট্রো, ডেক্সট্রো, এই ডেক্সট্রো মানে কি ডান দিকে ঘুরে, কোন দিকে, ডান দিকে। আর যদি 4 নাম্বার কার্বনের ওএইচটা যদি বাম পাশে চলে আসে, কোন পাশে, বাম পাশে, তাহলে আমরা কি 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 বলবো বলো তো, যদি 4 নং কার্বনের ওএইচটা বাম পাশে চলে আসে, বাম বাম বামে আসলে আমরা কি বলবো, এল শর্করা। কি শর্করা বলবো, এল, ঠিক আছে, এল শর্করা। তো এই রুলসগুলো তোমার জানতে হবে, ঠিক আছে? তাহলে চেইনে আমরা কি পাচ্ছি, ডিও পাচ্ছি, আবার এলও পাচ্ছি। এল মানে কি লিভো, লিভো, লিভো মানে কি বাম ঘূর্ণাবর্তী। আবার এটা কি ভাই রিং, তাই না? তো রিং এর 1 নাম্বার কার্বন যদি ওটা নিচে থাকে, ওএইচ নিচে থাকে, তাহলে কি বলবো, আলফা। আর যদি 1 নং কার্বনের রিং স্ট্রাকচারে 1 নং কার্বনের ওএইচটা যদি উপরে থাকে তাহলে আমরা কি বলবো, বিটা। কেন বলা হয়, কি কারণে বলা হয়, এটা জানতে হলে তোমাকে অবশ্যই চোখ রাখতে হবে ওমেগার পর্দায়, কারণ আমরা এই খুঁটিনাটি বিষয়গুলোকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করি। তাই তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা আমাদের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, এটা আশা করি তুমি বুঝতে পারছো যে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করাটা কেন ডিএনএ তে চলে আসলো। কথা ক্লিয়ার? তো আমরা এখন ডিএনএ এর প্রথম যে কাঠামোটা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, সেটা শেষ। আমরা এখন চলে যাব 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করার পরে, সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, মানে নাইট্রোজেনযুক্ত ক্ষারক। দেখো ভাইয়া, যে ডিএনএ এর গঠনে
ডিএনএ এর গঠনে লুক অ্যাট এই যে নাইট্রোজেন যুক্ত ক্ষারকটা কি বলছি, ডিএনএ এর গঠনে এই যে নাইট্রোজেন আরেকটা উপাদান আর কি, এই যে নাইট্রোজেন যুক্ত কি নাম, ক্ষারক, এই যে নাইট্রোজেন যুক্ত ক্ষারক, এই নাইট্রোজেন যুক্ত ক্ষারকটা কি, ওকে, নাইট্রোজেন যুক্ত ক্ষারকটা কি, আচ্ছা নাইট্রোজেন যুক্ত ক্ষারক হলো দুইটা টাইপ থাকবে, একটা হচ্ছে তোমার পিউরিন, এর নাম কি পিউরিন, পিউরিন। তো পিউরিন কয় রিং বিশিষ্ট বলো তো ভাইয়া, পিউরিন হচ্ছে তোমার, পিউরিন হচ্ছে তোমার 2 রিং বিশিষ্ট, কয় রিং, 2 রিং বিশিষ্ট, কয় রিং, 2 রিং। আবার এখন এখানে একটু লক্ষ্য করো, এখানে আছে তোমার পাইরিমিডিন, পাইরিমিডিন, ঠিক আছে, পাইরিমিডিন। সে পাইরিমিডিন কয় রিং বিশিষ্ট ভাইয়া, পাইরিমিডিন হচ্ছে তোমার 1 রিং বিশিষ্ট, কয় রিং, এই যে 1 রিং বিশিষ্ট। এখন আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ডিএনএতে তোমার এই পাইরিন কয়টা থাকে, দেখো তো ডিএনএতে, ডিএনএতে পিউরিন কয়টা থাকে বলো তো, ডিএনএতে পিউরিন কয়টা, ডিএনএতে পিউরিন হচ্ছে 2টা, একটা হচ্ছে ভাইয়া অ্যাডেনিন, অ্যাডেনিন, লুক অ্যাট এই যে অ্যাডেনিন, এই অ্যাডেনিনটা কি বলো তো, অ্যাডেনিন হচ্ছে ভাইয়া এ, অ্যাডেনিন কি এ, আর এটা হচ্ছে কি ভাইয়া গুয়ানিন, গুয়ানিন। এখন এই অ্যাডেনিন গুয়ানিন এগুলা কোন, মানে এই যে গুয়ানিন একটা পাখির মল থেকে আসছে নামটা, আবার অ্যাডেনিন কোত্থেকে আসছে, এই সবগুলোর কিন্তু আলাদা আলাদা কি আছে, ডেজিগনেশন আছে, পরিচিতি আছে, ওকে। আবার এখানে এই যে দেখো একটু লক্ষ্য করো, 1 রিং বিশিষ্ট আবার কয়টা বলো তো, এই 1 রিং কিন্তু আবার 3টা, থাইমিন যেটাকে আমরা টি বলি, থাইমিন, আবার আরেকটা হচ্ছে কি সাইটোসিন, সি বলি, সাইটোসিন, আরেকটা হচ্ছে কি ইউরাসিল, ইউ, ঠিক আছে, ইউরাসিল। কিন্তু মজার ব্যাপারটা কোন জায়গায় জানো, মজার ব্যাপারটা হচ্ছে ভাইয়া এই ডিএনএ এর গঠনে, এই ডিএনএ এর গঠনে সবসময় কে কে থাকবে বলো তো, ডিএনএ এর গঠন থাকবে এ জি সি টি, এ জি সি টি, এটা মাথায় রাখতে হবে, ডিএনএ এর গঠনে থাকবে এ জি সি টি, ইউরাসিল থাকবে না, কথা বুঝছো। আবার এখানে তোমাকে আমি আরেকটা বিষয় বলি, এর সাথে মনে রাখবা এর সাথে সবসময় যুক্ত হবে কি জানো, এর সাথে যুক্ত হবে, এটা কি 2 রিং বিশিষ্ট না ভাইয়া, এর সাথে যুক্ত হবে 1 রিং বিশিষ্টকে বলো তো থাইমিন, এবার মাঝখানে কয়টা হাইড্রোজেন বন্ড হবে এরকম 2টা, ওকে। আবার সি এর সাথে যুক্ত হবে কি গুয়ানিন, তাহলে সিটা কি, সি হচ্ছে 1 রিং বিশিষ্ট, 2 রিং বিশিষ্ট কি আসছে গুয়ানিন, এটার সাথে কে আসবে বলো তো সারগাফস, মানে 3টা হাইড্রোজেন বন্ড আসবে। সারগাফস একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি এর সাথে টি এবং সি এর সাথে যে কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে এই বিষয়টা আবিষ্কার করেন। তাহলে ভাইয়া এখানে নাইট্রোজেনাস যে বেস তুমি দেখতে পাচ্ছ, তোমাদের আমি এই মুহূর্তে হাত পা বাঁধা অবস্থায় পড়াচ্ছি, কেন জানো, কারণ এই যে 2 রিং বিশিষ্ট যেটা অ্যাডেনিন গুয়ানিন এদের প্রত্যেকের আবার কেমিক্যাল স্ট্রাকচার আছে, আবার 1 রিং বিশিষ্ট যারা পাইরিমিডিন এদেরও কি আছে আবার কেমিক্যাল স্ট্রাকচার আছে, সেগুলো আমরা এখন আপাতত দেখাচ্ছি না। এটা 2 রিং কেন, এটা যদি তোমার জানতে মন চায় অবশ্যই কমেন্ট করবা, ওকে। তাহলে ভাই এই ছিল আমাদের নাইট্রোজেন যুক্ত ক্ষারকের অবস্থা, এখানে 5টা আমরা পেয়ে গেলাম, এবং কে কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এর সাথে যে টি, দেখো এর সাথে শুধু টি না, এর সাথে দেখো এর সাথে টি, আবার তুমি এটাও চিন্তা করবা টি এর সাথে আবার কে এ, মানে টিটা এই পাশে আসতে পারে, কারণ এরা একে অপরের কি পরিপূরক, কথা ক্লিয়ার ভাইয়া, আচ্ছা আশা করি ক্লিয়ার। আবার সি এর সাথে কে আসতে পারে, জি, বেলেসারা তো আসছেই, তাহলে আবার বলার দরকার কি, আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে এরা একে অপরের পরিপূরক, যেখানে সি আছে ওখানে জি যাবে, আবার জি যেখানে আছে সেখানে সি, মানে এরা একে অপরের পরিপূরক হওয়ার কারণে এরা অবস্থার পরিবর্তন করতে পারে, ওকে। এইবার আমরা চলে যেতে চাই 3 নম্বর পয়েন্টটায়। 3 নম্বর পয়েন্টটা কি বলতো বাচ্চারা, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি অ্যাসিড বলতো, এই দেখো ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড, ওকে ফাইন। এন্ড ফসফরিক অ্যাসিডের সংকেত কি ভাইয়া, H3PO4, H3PO4, এখানে ফসফরাস, এই যে দেখো ফসফরাস আসলো, আবার এখানে কি আসছে, হাইড্রোজেন আসছে, ঠিক আছে, আবার এইখানে ধরো তোমার অক্সিজেন থাকবে, এখানে আবার একটা কে থাকবে, হাইড্রোজেন থাকবে, ওকে। সো ভাইয়া এটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিডের একটা গাঠনিক সংকেত, এই যে এই ফসফরিক অ্যাসিডটা এইভাবে থাকবে, ওকে। তো ফসফরিক অ্যাসিড তুমি দেখো এই পাশে কি আছে, OH আছে, এই পাশে কি আছে, OH আছে, আবার এই পাশে কি আছে, OH আছে, তার মানে এই ফসফরিক অ্যাসিডটা সবসময় তোমার যুক্ত হবে
নরমালি কার সাথে বলো তো? ফসফরিক অ্যাসিড যুক্ত হবে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করার 5 নং কার্বনের সাথে। কয় নং কার্বনের সাথে? 5 নং কার্বনের সাথে। এটা কিন্তু ফিক্সড। আর কয় নম্বর? 3 নম্বর কার্বন। ঠিক আছে? তো আমি যদি এখানে একটা নোট করি, দেখো ভাইয়া, নোটটা হচ্ছে কি জানো? হ্যাঁ, যদি তুমি জানতে চাও ডিএনএ, তাহলে এই নোটটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি এই দুইটা নোট যদি তুমি ভালো করে মনে রাখো, তোমার ডিএনএ নিয়ে অতটা প্রবলেম ফেস করতে হবে না। তাহলে দুইটা ডিএনএ মানে তুমি 2 বছরের পড়া এখানে শেষ করে ফেলতে পারবা। কিরকম দেখো, নোট নাম্বার হচ্ছে এই যে তুমি ফসফরিক অ্যাসিড দেখলা না ভাইয়া, ফসফরিক অ্যাসিড মনে রাখবা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করার 3 ও 5 নং কার্বনে, কত? 3 ও 5 নং কার্বনে কে যুক্ত হবে বলো তো? 3 ও 5 নং কার্বনে ফসফেট যুক্ত হবে, সব সময় ফসফেট যুক্ত হবে, এটা ফিক্সড। 3 এবং 5 নং কার্বনে কে যুক্ত হবে? ফসফেট যুক্ত হবে। আরেকটা নোট হচ্ছে ভাইয়া, নোট নাম্বার 2, এই যে 1 নং কার্বনে, 1 নং কার্বনে, এই 1 নং কার্বনে, 1 নং কার্বনে কে যুক্ত হবে বলো তো? এই এন বেস মানে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুক্ত হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, যুক্ত হবে। এইটা মনে রাখলে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে বাচ্চারা? তাহলে ভাই কি লিখলাম? নোট নাম্বার 1-এ, নোট নাম্বার 1-এ লিখলাম যে কি লিখছি বলো তো? হ্যাঁ, 3 ও কত? 3 এবং 5 নং কার্বন নাকি? 3 এবং এই যে 3 3 3, হ্যাঁ 3 ও 5 নং কার্বনে, এই যে 3 এবং 5 নং কার্বনে, 3 এবং 5 নং কার্বনে যুক্ত হবে কে? হ্যাঁ, ফসফেট। আর 1 1, এই দেখো 1 মানে 1 নং কার্বনে যুক্ত হবে কে? এন বেস, নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুক্ত হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ডিএনএ এর গাঠনিক উপাদানগুলোর মধ্যে অন্যতম। তো এই যে গাঠনিক উপাদানগুলো তুমি দেখলা, কয়টা দেখলা? 3টা। এখন প্রশ্ন হচ্ছে স্যার 3টা কি আলাদা আলাদা থাকে? না, দেখো কেউ কাউকে ছাড়া আলাদা থাকতে পারে না। একটা লিমিট ক্রস করার পরে সবাই কিন্তু একত্রিত হতে চায়। তাই ডিএনএ এর যে উপাদানগুলো আছে তারাও কিন্তু কি একসাথে থাকতে চায়। আমরা যদি নাম দেই, দেখো ভাইয়া 3:1, 3 কত? 1, মানে 3টে উপাদান মিলে একটা হবে। 3টে উপাদান মিলে কয়টা হবে? একটা হবে। তাহলে সেই একটার নাম কি? আবার যদি আমরা নাম দেই 2:1, কি 1, দেখো লক্ষ্য করো 2:1, মানে ডিএনএ এর গাঠনিক উপাদান কয়টা? 3টা না? তো 3টার মধ্যে প্রথম দুইটা মিলে কয়টা হবে? একটা, সেটার নাম কি? আবার 3টা গাঠনিক উপাদানের মধ্যে 3টা যদি একসাথে মিলিত হয় তখন কি হবে? তাহলে ভাইয়া আমি কি বললাম, যদি তুমি জানতে চাও 2:1, যদি তুমি জানতে চাও 3:1 কি, তাহলে তোমার জন্য পরবর্তী লেকচারটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী লেকচারে দেখা হবে 2:1 এবং 3:1 এরা কারা? এরা কোনো অনুপাত না। 2:1 হচ্ছে নিউক্লিওসাইড আর 3:1 হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ আর গাঠনিক উপাদান জানতে হলে এই দুইটা শব্দ তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে যাব ডিএনএ এর ভৌত গঠন এবং রাসায়নিক গঠনে। কোথায় যাব আমরা? ডিএনএ এর ভৌত গঠন এবং রাসায়নিক গঠনে। সো আমি আশা করব তোমরা প্রতিটি লেকচার এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন এবং পরবর্তী লেকচারের জন্য সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।